নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে বেশ কিছু পেজের কারেক্ট ভার্ব ফর্মসগুলো তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর অবশ্যই মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 1 × 3 = 3। তিনটি থাকবে, তোমাদেরকে তিনটিই করতে হবে, 1 নাম্বার করে 3 নাম্বার, এবং 3টে করে অপশান থাকবে। যেটা অপশান হবে সেই অপশানটা লিখতে হবে। এখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো কোনটা বসবে এবং সেটা কেন বসলো, এবং বাকি দুটো কেন বসলো না সেই সমস্ত কারণ তোমাদের বুঝিয়ে দেবো। প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করব, প্রত্যেকটা সেন্টেন্স বিশ্লেষণ করব। তোমরা শেষ পর্যন্ত শুনে নাও আর দেখে নাও। তোমরা পেজ বার করো, পেজ 545 পেজটা শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে 548 পেজতে গ্রামার আছে। পড়ছি, ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। আ ব্রাইট স্টুডেন্ট, একটা মেধাবী ছাত্র, স্টাডিং ম্যাথামেটিক্স অনার্স, যে অঙ্ক বিষয়ে স্নাতক পড়ছে, অ্যাট ডিপিএস কলেজ ইন নিউ দিল্লি। নিউ দিল্লির ডিপিএস কলেজে ব্যাকেটে 3টে ভার্ব আছে, কমিটস, কমিটেড, কমিটিং। এই 3টে ভার্বের মধ্যে বসবে। সে কি হয়েছে দেখো, সুসাইড, সে আত্মহত্যা করেছে অন অক্টোবর 12, 12ই অক্টোবর, অ্যাট হিজ হোম, তার বাড়িতে সে আত্মহত্যা করেছে। এবার দেখো, এটা সে 12 তারিখে আত্মহত্যা করেছে, কিন্তু 12 তারিখে কি রিপোর্টটা প্রকাশ পাবে? মোটেই পাবে না। কেন? অনেক কিছু ব্যাপার বিশ্লেষণ থাকে, পরীক্ষা নিরীক্ষা থাকে, তদন্ত থাকে, এবং সেই ঘটনাটা হার্ডলি বের হতে নিউজ পেপারে বা সংবাদপত্রে 2 দিন 3 দিন সময় লাগবে। তাই ঘটনাটা ঘটেছে 12ই অক্টোবর। সেই সময় থেকে যদি ধরি, তাহলে কিন্তু এটা অবশ্যই পাস্ট টেন্স হবে। ওকে, একটা ঘটনা বললাম, পাস্ট টেন্স হবে। এরপরে দেখো, যদি আমি প্রেজেন্ট টেন্স করি তাহলে কেমন হবে জিনিসটা, যে ছেলেটা আত্মহত্যা করে। আত্মহত্যা করে মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমি তোমাদের বোঝাচ্ছি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তেমনি ছেলেটা আত্মহত্যা করে, দ্য বয় কমিটস সুসাইড। এটা ঠিক আছে, আত্মহত্যা করে। তাহলে আত্মহত্যা করে কি এটা নিত্যনৈমিত্তিক ঘটনা? মোটেই না। এটা একটা ঘটনাকে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে। তার মানে কি, ঘটনাটা ঘটে গেছে, ছেলেটা আত্মহত্যা করেছিল। তাহলে আমি 2টো পয়েন্ট দেখালাম, 2টো পয়েন্টই কিন্তু উল্লেখ করছে পাস্টে হবে। এরপরে তাহলে পাস্টে কোনটা আছে? 3টে ভার্বের মধ্যে কোনটা পাস্টে আছে? কমিটস সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কমিটেড পাস্ট টেন্সে আছে, কমিটিং কোনো ভার্ব নয়। কমিটিংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কিন্তু বসতো এটা ভার্ব রূপে, কিন্তু যেহেতু এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটা বসবে না। তাহলে বসবে কে? কমিটসটা বসবে না। কেন বসবে না? আমি তোমাদেরকে বললাম, ছেলেটা আত্মহত্যা করে না করেছিল, তার মানে কি পাস্ট টেন্স, এবং এখানে সলিড আনসার এবং কারেক্ট আনসার কমিটেড, COMMITTED, কমিটেড। ওকে, এটা হচ্ছে সলিড আনসার এবং কারেক্ট আনসার। বোঝাতে পারলাম প্রথমেরটা। নেক্সট, পরে বলা আছে, হি হ্যাজ লেফট আ সুসাইড নোট, সে একটা সুসাইড নোট রেখে গেছে। কেন সে আত্মহত্যা করেছে তার পেছনের কারণটা সে কিন্তু খাতায় লিখে রেখে গেছে। এবার দেখো, হ্যাজ লেফট, এই সেন্টেন্সটা শুরু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে। তার মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে মানে এই সেন্টেন্সে যদি অন্য কোনো ভার্ব বসার চেষ্টা করে, সেই ভার্বটা অবশ্যই কিন্তু প্রেজেন্টেই বসবে, পাস্ট টেন্সে হয়তো যাবে না,
হয়তো যাবে না, যেতেও পারে। যদি যাই আমি বলে দেবো কেন গেল, আর যদি না যাই তাহলে তো বুঝতে পারলে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে বসবে। তাহলে হি হ্যাজ লেফট এ সুসাইড নোটস, একটা সুসাইড নোট রেখে গেছে। তারপরে দেখো সুসাইড নোট রেখে আছে, হিটা সাবজেক্ট, হ্যাজ লেফটটা মেন ভার্ব, আর সুসাইড নেটটা অবজেক্ট। এবার দেখো অবজেক্টের পরে কিন্তু কিছু দেয়া নেই, অবজেক্টের পরে আদার্স কোনো শব্দ দেওয়া আছে, কোনো শব্দ দেওয়া নেই, তারপর ডাইরেক্ট শূন্যস্থান শুরু হচ্ছে। যদি নোটের পর যদি কোনো লিঙ্কার থাকতো তাহলে কিন্তু বুঝতাম যে এখানে যে বটা বসবে সেটা ভার্ব বসবে। কিন্তু যেহেতু কোনো লিঙ্কার দেওয়া নেই তাই এখানে পার্টিসিপেল বসবে। তাহলে এবার বলো পার্টিসিপেল কে কে আছে? রাইটিংটা পার্টিসিপেল আছে, ওয়াজ রিটেনটা অবশ্যই ভার্ব ফর্মে আছে, এটা হবে না, আর রিটেনটা পাস্ট পার্টিসিপেলে আছে। এবার এখানে বলা আছে রাইটিং, WRITING রাইটিং একটা আছে, আর একটা আছে রিটেন, WRITTEN রিটেন। একটা প্রেজেন্ট পার্টিসিপেল, কোনটা? এটা প্রেজেন্টে আছে আর এটা পাস্টে আছে। প্রেজেন্টে মানে কি, যেটা ঘটনাটা ঘটছে, মানে রাইটিং মানে কি লিখিতেছে, সেটা কিন্তু হবে না। কেন? কারণ সে লিখে চলে গেছে, মারা গেছে, তার ঘটনাটা বলা আছে খাতার মধ্যে, সুতরাং এটা বসবে না। তাহলে বসবে কোনটা? রিটেন, যেটা সে লিখে চলে গেছে, ইতিমধ্যে লেখা হয়েছে, সুতরাং লেখা হয়েছে মানে কি পাস্ট পার্টিসিপেল, তাহলে এখানে বসে গেল রিটেন, WRITTEN রিটেন। দেখো বোঝাতে পারলাম না পারলাম না? ওকে, কিসে লিখেছে? সে আবার ইংরাজিতে লিখেছে, ইংলিশে লিখেছে। হয় আর যেখানে মানে ওই নোটের মধ্যে হি সে, হিটা সাবজেক্ট, তার মানে যেটা বসবে সেটা ভার্ব রূপে বসবে, যেটা বসবে সেটা ভার্ব রূপে বসবে। তাহলে এখানে বলো ভার্ব কে কে আছে? হ্যাজ ব্লেমড, অফকোর্স অবশ্যই ভার্ব আছে। উইল বি ব্লেমিং, এটাও ভার্ব ফর্মে আছে। উইল ব্লেম, এটাও ভার্ব ফর্মে আছে। এবার বসবে কি? তিনটেই কিন্তু বসার যোগ্য, তাহলে বসবেটাকে কী করে বুঝবো? কোন টেন্সে আছে? হ্যাজ লেফট প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কী হবে? প্রেজেন্ট টেন্সেই হবে। এবার যদি প্রেজেন্ট টেন্সে আছে মানে কোনটা প্রেজেন্ট টেন্স আছে? হ্যাজ ব্লেমড, তার মানে এটা 100% হওয়ার সম্ভাবনা আছে। এবার তোমাদের যদি কনফিউশন হয় দাদা বুঝবো কী করে এইটা বসবে না ওটা বসবে, দেখো বলছি। আমি যদি তোমাদেরকে একটা সেন্টেন্স বলি যে আই অ্যাম বলবো না, আই শ্যাল অথবা উইল দুটো লিখে দিলাম বোঝানোর সুবিধার্থে। আই শ্যাল অথবা উইল বি গোয়িং, গোয়িং টু স্কুল। হ্যাঁ, এর মানেটা কি বলো তো? আমি স্কুল যাইতে থাকিব। আই শ্যাল বি গোয়িং টু স্কুল মানে আমি স্কুল যাইতে থাকিব, তার মানে কি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যদি বলি আই শ্যাল অথবা বোঝানোর সুবিধার্থে আমি উইলটা লিখছি, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, তার মানে কি আমি স্কুল যাব, তার মানে কি স্কুল যাবো মানে কি ফিউচার সিম্পল ফিউচার টেন্স। ওকে, ফিউচার ইনডিফিনাইট অথবা সিম্পল ফিউচার টেন্স। তার মানে আমাকে বলো সে নোটটা লিখে গিয়েছিল, সেখানে সে দোষারোপ করবে না করিতে থাকিবে না করেছিল? সিম্পল ব্যাপার, সে নোট লিখে গেছে এবং সেখানে দোষারোপ করিয়াছে, তার মানে কোনটা বসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে আছে হ্যাজ ব্লেমড, এটাই বসবে সঠিক আনসার, হ্যাজ ব্লেমড। এবার এই দুটো কেন হলো না? এই দুটো মানে হচ্ছে করিতে থাকিবে, মানে উইল বি ব্লেমিং মানে হচ্ছে করিতে থাকিবে। তাহলে সে আর কাকে দোষারোপ করিবে রে বাবা? সে তো দোষারোপ করে চলে গেছে, তাহলে দোষারোপ করার মতো নাই, তাহলে এটা বসবে না। উইল ব্লেমটা কেন বসলো না? উইল ব্লেম মানে সে দোষারোপ করবে আর কাকে করবে? সে তো অলরেডি করে ফেলেছে, সুতরাং কাজটা হয়ে গেছে, তাই এই দুটো বসলো না, বসলো কে? হ্যাজ ব্লেমড। কাকে দোষারোপ করেছে? নান বাট পভার্টি, সে দারিদ্র্যকে ছাড়া আর কাউকে দোষারোপ করেনি, কারণ তার এত সমস্যা হচ্ছে, তাই হয়তো সে পড়াশোনা চালাতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে, তাই সে দারিদ্র্যকে দোষারোপ করেছে অ্যাজ দ্য রিজন ফর হিজ সুসাইড, তার সুসাইডের কারণ হিসাবে। বোঝাতে পারলাম না? এরপরে আমি বিস্তর ব্যাখ্যা করছি, দেখো পেজটাকে একটু ছোটো করে নিই। এ কি? এ একটি আর্টিকেল, ব্রাইট অ্যাডজেক্টিভ ফর্ম মানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অথবা ইন্টেলেকচুয়াল, INTELLECTUAL ইন্টেলেকচুয়াল। ওকে, স্টুডেন্ট নাউন ফর্ম ছাত্র। স্টাডিংটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভে আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। স্টাডিং মানে কি? পড়াশোনা করছে, এখন কমপ্লিট হয়নি, পড়াশোনা করছে, তার মানে তার পার্টিসিপেল কী হয়? পারসিউইং, PERSUING পারসিউইং। বোঝাতে পারলাম না? পারসিউইং মানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। যদি আরও সহজ বলো,
আমি সহজ বলবো রিডিং, READING, রিডিং মানে কি পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কোথায় চালাচ্ছে, কি পড়াশোনা করছে, ম্যাথামেটিক অনার্স মানে অঙ্ক নিয়ে সে বিএ পাস করছে, মানে BSc পাস করছে, এখনও কমপ্লিট করেনি। কোথায় করছে, অ্যাট DPS কলেজ ইন নিউ দিল্লি, DPS কলেজ নিউ দিল্লিতে। দেখো DPS কলেজের আগে অ্যাড বসেছে, কেন বলো তো, কলেজ মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তুলনামূলক একটা ছোটো জায়গা, তাই তার আগে অ্যাড বসলো। এবার দেখো নিউ দিল্লি, নিউ দিল্লিটা বড় জায়গা, ক্যাপিটাল, মানে বড় জায়গার আগে কী বসাই আমরা, ইন বসাই, তাই ইন বসে গেছে। ওকে, এবার এখানে শব্দ আছে কমিটস, আমি এখানে বলেছিলাম কমিটেড, কেন পাস্ট টেন্স হিসাবে কমিটেড বসলো। এখানে শব্দটা আছে কমিট, COMMIT, কমিট। কমিটটা V1-এ আছে, হ্যাঁ, তোমরা যদি V2 চাও তাহলে কমিটেড COMMITTED, কমিটেড, আর V3টাও সেম টু সেম বসবে। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হলো, দাদা তুমি যে বললে তা এখানে করলে, এখানে তো একটা টি আছে V1-এ, তাহলে V2-এতে দুটো টি কেন করলে, তারও নিয়ম আছে, তারও নিয়ম বলেছি। কমিট শব্দটা লিখতে দাও, COMMIT, কমিট। হ্যাঁ, কমিটের শেষ থেকে 3টে লেটার দেখো, প্রথমে কি আছে টি, কনসনেন্ট, শেষ থেকে তার আগে কি আছে ভাওয়েল, ভাওয়েল, তার আগে কি আছে এমটা হচ্ছে কনসনেন্ট, মানে CVC। মানে যে শব্দের শেষের 3টে লেটার CVC মানে কনসনেন্ট, ভাওয়েল, কনসনেন্টে থাকবে, তার সঙ্গে ING যোগের সময় অথবা V2 করার সময় শেষ লেটারটা ডবল হয়ে যাবে, তার মানে কমিটেড, COMMITTED, কমিটেড। ওকে, বুঝতে পারলাম। এবার তোমরা যদি বলো দাদা কমিটেড ভালো একটা সিনোনিম বলো, তাহলে এটা ভার্ব ফর্মেতে আছে, তাহলে কমিটেড ভালো সিনোনিম আমি বলবো সমর্পণ করা, মানে ইল্ড, YIELD, ইল্ড হতে পারে, অথবা সারেন্ডার হতে পারে, SURRENDER, সারেন্ডার হতে পারে। এই দুটো হচ্ছে ভালো শব্দ কিন্তু অ্যাকচুয়ালি। নেক্সট এরপরে আছে সুসাইড, সুসাইড নাউন ফর্ম, সুসাইড মানে আত্মহত্যা, মানে নিজের প্রাণকে বিসর্জন করে দেওয়া, আত্মহত্যা মানে কি সেলফ মার্ডার, SELF, সেলফ ছোট্ট হাইপেন মার্ডার, MURDER, সেলফ মার্ডার অথবা সেলফ অ্যানিহিলেশন, সেলফ ANIHILESAN, সেলফ অ্যানিহিলেশন, সেলফ অ্যানিহিলেশন মানে হচ্ছে মার্ডার করা। ওকে, তারপর নেক্সট কী শব্দ আছে, নেক্সট শব্দ আছে নোট, নোট নাউন ফর্ম, নোট মানে চিরকুট, মানে স্লিপ, SLIP, স্লিপ হতে পারে, স্লিপ হতে পারে, নোট মানে স্লিপ হতে পারে। আর কি হতে পারে চিরকুটের ইংরাজি, আর কি হতে পারে বলো বলো বলো, চিরকুটে একটাই নোট, স্লিপটাই ভালো জানা আছে, তারপরে আর কিছু আমার তেমন জানা নাই। স্লিপটা হতে পারে। এবার এখানে বলেছিলাম এখানে কোনটা বসবে, এখানে রিটেনটা বসবে, কেন সে স্লিপটা লিখে দিয়েছে অলরেডি, তার মানে এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবে কোনটা বসলো, পাস্ট পার্টিসিপেল হিসেবে রিটেনটা বসলো। এবার রিটেনটা কিসে আছে, রিটেনটা রাইটটা হচ্ছে V1, রাইট V1, আর রাইট থেকে রোড V2, WROT, রোড V2, আর V3 কোনটা, রিটেন, WRITTEN, রিটেন, এটা V3। এ হচ্ছে ব্যাপার। তারপরে বলা আছে ইন ইংলিশ। এবার আর একটা জিনিস বোঝানোর ছিল যে অন October 12 কেন বসেছে, দেখো অক্টোবর অ্যাকচুয়ালি মাসের নাম, তার আগে কিন্তু ইন বসে, এখানে আছে October 12, তার মানে তারিখের আগে অন বসে, এই হচ্ছে ব্যাপার। তারপর আছে অ্যাট হিজ হোম, আমি কি এতদূর চলে এসেছিলাম না, এতদূর আসছে ঠিকই আছে। অ্যাট হিজ হোম, অ্যাট হিজ হোম মানে কি, এটা হচ্ছে তার বাড়ি, বাড়ির মধ্যে মারা গেছে, বাড়িটা ছোটো জায়গা তুলনামূলক, তাই অ্যাটটা বসেছে। হি হ্যাজ লেফটটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ লেফটটা। এর সুসাইড নোট, একটা সুসাইড নোট রেখে গেছে। রিটেনটা বললাম। এরপর বলা আছে ইন ইংলিশ, ইংরাজিতে, শুধু ইংলিশ মানে শুধু বাংলাটা আমাকে লিখতে দাও, ইংরাজি মানে ইংলিশ, ইংরাজি মানে কি বললাম, ইংলিশ। এবার বলছে সে ইংরেজিতে লিখেছে, তে বা প্রতি অর্থে আমরা টু ব্যবহার করি, কখন ব্যবহার করি, যে আমি তে বা প্রতি মানে লোকটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য ম্যান, তখন অ্যাড বসছে। বা তে বা প্রতি, সে গরিবদের প্রতি দয়ালু, তাহলে হি ইজ কাইন্ড টু দ্য পুয়ার। কিন্তু এখানে তে বা প্রতি বলতে তে ইংরেজিতে লিখেছে, ইংরেজির মধ্যে লিখেছে, তাহলে ইন ইংলিশ। বুঝতে পারলাম না। এবার হয়ার, এই হয়ার শব্দটা কার জন্য বসছে বলতো, হয়ার শব্দটা নোটের জন্য বসছে, হয়ার শব্দটা বসছে। হয়ার মানে যেখানে সে দোষারোপ করেছে, হি আছে, তার মানে কি ভার্ব বসবে, ভার্ব কি আছে এখানে, ব্লেম, ভার্ব আছে, এখানে উইল বি ব্লেমিং বসলো না, কেন সে কি পরে করবে, সে তো দোষারোপ করে চলে গেছে, তাই এখানে হ্যাজ ব্লেমটা বসলো। এবার এই যে শব্দটা আছে ব্লেম, BLAME, ব্লেমটা নিশ্চয়ই ভার্ব ফর্মেতে আছে, ভার্ব ফর্ম মানে দোষারোপ করা ইংরাজি কি অ্যাকিউজ, ACCUSE, অ্যাকিউজ হতে পারে, অথবা ভালো একটা ইংরাজি আছে ইনক্রিমিনেট,
আইন ইনক্রি, সিআরআই ক্রি, মি এমআই মি, নেট এনএটি ইনক্রিমিনেট, ইনক্রিমিনেট পলিসিলেবেল। ওকে, তারপরে আরেকটা শব্দ হচ্ছে কার্প, সিআরপি, কার্প মানে দোষারোপ করা, এই সমস্ত শব্দগুলো আছে। কাকে দোষারোপ করেছে? নান বাট, কাউকে করেনি, কাউকে। নান বাট একটা ফ্রেজ, নান বাট একটা ফ্রেজ মানে অনলি, ফ্রেজ মানে কি অনলি, অথবা নো ওয়ান এক্সেপ্ট, নো ওয়ান এক্সেপ্ট, ইএক্সসিপিটি, নো ওয়ান, কাউকে দোষারোপ, ইএক্সসিই মানেটা ভুল লিখেছি, ইএক্সসিইপিটি এক্সেপ্ট, কাউকে করেনি। কাকে করেছে? পভার্টি, দারিদ্র্যকে দোষ করেছে। কেউ র্যাগিং করেছে? মোটে না। কেউ কিছু করেছে? মোটেই না। কে কী করেছে? পভার্টি, দারিদ্র্যতা তাকে বাধ্য করেছে। পভার্টি, পভার্টিটা নাউন ফর্ম মানে দারিদ্র্য। এর যদি ভালো সিনোনিম চাও আমি বলতে পারি পুওরনেস হবে। সোজা শব্দ কোনটা? পুওরনেস। আর যদি একটু স্টাইল শব্দ চাও তাহলে পেনিউরি, PENURY, পেনিউরি, দারিদ্রতা। আরও যদি সহজ চাও তাহলে আমি বলবো শর্টেজ, SHORTAGE, শর্টেজ। আরও যদি একটু মিডিয়াম শব্দ চাও তাহলে আমি বলবো ডিস্ট্রেস, DISTRESS, ডিস্ট্রেস। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। তাহলে এখানে সব কিছু বোঝালাম। এবার শেষটা বাকি আছে, অ্যাজ দ্য রিজন ফর হিজ সুসাইড, তার সুসাইডের জন্য। সুসাইডের জন্য, জন্য মানে কি? ফর বসবে। অ্যাজ দ্য রিজন মানে কারণ হিসেবে, কারণ হিসাবে, সুসাইডের কারণ হিসাবে বা সুসাইডের জন্য কারণ হিসাবে সে পভার্টিকে দোষারোপ করেছে। বুঝতে পারলাম না? পারলাম না? অবশ্যই বলবে তোমরা কিন্তু, হ্যাঁ একদম বলবে। নেক্সট পেজ, পেজ নাম্বার 569, 569 পেজ শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে আমাদের 573 পেজে গ্রামার আছে। ভালো করে শোনো, পড়ছি। এ ক্লাস্টার অফ আর্থওয়েক্স, ভূমিকম্পের একটা গুচ্ছ, তারপরে ভার্ব আছে হ্যাভ স্ট্রাইক, স্ট্রাক, হ্যাড স্ট্রাক। এবার আমাকে সাধারণ বুদ্ধি খাটিয়ে বলো কোনটা কোনটা বসার সম্ভাবনা আছে। একটা ভূমিকম্পের গুচ্ছ, দেখো ভূমিকম্পের গুচ্ছ মানে মানে ভূমিকম্প অনেকগুলো আসছে, পরপর আসছে ভূমিকম্প, তাই ভূমিকম্পের গুচ্ছ বলা হচ্ছে। মানে এটা কালেকটিভ নাউনে আছে। আমরা জানি সাধারণত কালেকটিভ নাউনে পরে সিঙ্গুলার বসে, তার মানে সিঙ্গুলার হিসেবে কোনটা বসবে? হ্যাভ স্ট্রাইকটা বাদ যাবে। এখানে বসার সম্ভাবনা আছে স্ট্রাকটা, হ্যাড স্ট্রাকটা। এবার পড়তে দাও, তারপরে বলছি। আঘাত করেছে দ্য আইল্যান্ড রিপাবলিক অফ তাইওয়ান আর্লি ইয়েস্টারডে, গতকাল সকাল সকাল ভূমিকম্পের গুচ্ছটা আঘাত এনেছে, তাইওয়ানে আঘাত এনেছে। গতকাল মানে কি? পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি? পাস্ট ফর্ম মানে V2 বসবে। এবার এখানে দুটো জিনিস বসতে পারে, স্ট্রাক বসতে পারে আর হ্যাড স্ট্রাক বসতে পারে, কিন্তু আমাদের সেন্টেন্সটা এখানে ইয়েস্টারডে পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার আমার ব্যাপার হলো যে দাদা স্ট্রাক বসবে না হ্যাড স্ট্রাক বসবে। হ্যাড স্ট্রাকটা কিসে আছে? পাস্ট পারফেক্টে আছে। তার পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে অতীতে দুটি ঘটনার মধ্যে প্রথমটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বসে, পাস্ট পারফেক্ট বসে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট বসে। অতীতে দুটি ঘটনার মধ্যে প্রথমটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বসে। এখানে কি দুটো ঘটনা দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে হ্যাড স্ট্রাক বসবে না। আবার বসে পাস্ট পারফেক্ট কথায় বসে না তো? কজ ইফেক্টের ক্ষেত্রে, কজ অথবা ইফেক্টের ক্ষেত্রে, ইফেক্ট EFF ECT, কজ EFF ECT, কজ ইফেক্টের করতে কিন্তু পাস্ট পারফেক্ট বসে। যেমন I was tired, TIRED, I was tired because BECAUSE, because I had worked WORKED, worked hard, কারণ আমি কঠোর পরিশ্রম করেছি। তাহলে আমাকে বলো I was tired, আমি ক্লান্ত হয়ে পড়েছি, বিকজ কারণ I had worked hard, আমি কঠোর পরিশ্রম করেছি। এখানে এই যে I had worked hard, আমি আগে পরিশ্রম করেছি তাই আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, তার মানে কারণ কোনটা? পরিশ্রম করাটা, তাই এটা বসছে পাস্ট পারফেক্ট টেন্সে বসে। আর একটা ক্ষেত্রে আর দুটো ক্ষেত্রে বসে, সেটা সহজ করে বলে দিচ্ছি আমি। সেটা বসে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে বসে, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে বসে, SPEECH, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে বসে। আর একটা বসে সেইটি হলো, মানে আমি দেখে নিই একবারটি, দেখে নিই বলে দিচ্ছি, সেটা ভুলে যাচ্ছি আমি, এক সেকেন্ড দাও। সেটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে, অবাস্তব বা কাল্পনিক বোঝাতে। এর এক্সাম্পলটা ইফ আই হ্যাড স্টাডিড, STUDIED, ইফ আই হ্যাড স্টাডিড, কমা
আই 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 উড হ্যাভ, যদি আমি পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাস্ট, PASSED, পাস্ট দ্য TEST টেস্ট, তাহলে আমি টেস্টটা পাস করতাম। যদি আমি পড়াশোনা করতাম তবে পাস করতাম, এটা কাল্পনিক কেমন জিনিস বোঝাচ্ছে, তাই অবাস্তব কাল্পনিক বোঝাতে রিপোর্টের স্পিচের ক্ষেত্রে আর পাস্ট টেন্সের দুটো ঘটনার মধ্যে যেটা প্রথম বসবে তখন বসে, আর একটা বসে কারণ বা ফলাফল বসে হ্যাড বসে। কিন্তু এখানে কি সেরকম কিছু বোঝাচ্ছে? এখানে কিছুই বোঝাচ্ছে না, তাই সেই জন্য আমরা এখানে বসালাম স্ট্রাক, আমরা এখানে স্ট্রাকটা বসালাম। ওকে, দ্য স্ট্রংগেস্ট হ্যাভিং আ ম্যাগনিটিউড অফ 6.1, স্ট্রংগেস্ট মানে কি সবচেয়ে শক্তিশালী একটা ঝড়, মানে ঝড় বলছি ভূমিকম্প, তাই জন্য স্ট্রংগেস্টটা বসছে। হ্যাভিং যার আছে, এ ম্যাগনিটিউড বিশাল ক্ষমতা অফ 6.1, মানে রিক্টার স্কেলে যার মাত্রা হচ্ছে 6.1। এটা কে বলেছে? অ্যাকর্ডিং টু দ্য US জিওলজিক্যাল সার্ভে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে অনুসারে এর রিক্টার স্কেলের মাত্রা হচ্ছে 6.1। তারপরে বলা আছে দেয়ার, তিনটে ভার্ব আছে, ওয়াজ, ওয়ার, আর। এবার আমাকে বলো সাধারণ বুদ্ধিতে কোনটা বসবে? সাধারণ বুদ্ধিতে আরটা বসবে না, কেন বলো তো? পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে, তাহলে কি এখানে আর বসতে পারে? মোটেই বসতে পারে না। তাহলে এখানে বসতে পারে কি? ওয়াজ অথবা ওয়ার, এই দুটোর মধ্যে বসবে কি? তার মানে আরেকটু পড়তে হবে আমাদেরকে। তাহলে তারপরে আছে নো রিপোর্টস। রিপোর্টসটা কী বলতো? রিপোর্টসটা প্লুরালে করা আছে, রিপোর্টসটা প্লুরালে করা আছে। প্লুরালে করা আছে মানেটা কি? প্লুরালে করা আছে মানে প্লুরাল ভার্ব বসবে, তার মানে বসে দেয়ার ওয়ার নো রিপোর্টস অফ ক্যাজুয়ালিটিস, সেখানে হতাহতের কোনো খবর নেই। ইন দ্য কোয়েক্স মানে ওই ভূমিকম্পে। অলদো যদিও, দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবার এখানে তিনটে ভার্ব আছে, ওয়াজ, ওয়ার, ইজ। এখানে কে বসবে? এখানে ইজটা বসবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে ঘটনা হচ্ছে না, তাহলে ইজটা বাদ চলে যাচ্ছে, তাহলে বসতে পারে কি? ওয়াজ অথবা ওয়ার। এখানে কে বসবে? এখানে ওয়াজ বসবে। এক্ষুনি বলে দাদা তাহলে কি বসলো কী করে? পড়তে দাও। দেয়ার ওয়াজ ফার্দার ড্যামেজ, এখানে ড্যামেজটা নাউন ফর্মে আছে, যদি ড্যামেজেস থাকতো তাহলে কিন্তু ওয়ার বসতো, যেহেতু ড্যামেজ আছে তাই এখানে বসলো ওয়াজ। দেয়ার ওয়াজ ড্যামেজ টু মাল্টি স্টোরি বিল্ডিংস, দুটো মাল্টি স্টোরি বিল্ডিংয়ে প্রচুর ক্ষতি হয়েছে, তাই এখানে ওয়াজ বসলো। এবার বিস্তর ব্যাখ্যাটা করতে দাও। এ ক্লাস্টার অফ আর্থওয়েক, এইটা কালেকটিভ নাউনে আছে, এবং আর্থওয়েকের সাথে যে সবসময় ক্লাস্টার বসে তার কোনো মানে নেই। মানে আর্থওয়েকের সাথে আরও অনেক কালেকটিভ নাউন বসে, যেমন আমি তোমাদের বলতে পারি, অনেক আমার কাছে এক্সাম্পল দেওয়া আছে, মানে সব লিস্ট করা আছে আমার কাছে, আমি তোমায় বলছি। একটা হলো এ ক্লাস্টার অফ আর্থওয়েক, 2 নম্বর হতে পারে, 2 নম্বর হবে এ সিরিজ অফ আর্থওয়েক, SERIES, এ সিরিজ অফ আর্থওয়েক। হ্যাঁ, এ সিরিজ অফ আর্থওয়েক মানে কি? মানে আর্থওয়েকের ধারাবাহিক, আর্থওয়েকের কি ধারাবাহিকটা একটা হলো। 3 নম্বর হতে পারে এ সোয়ার্ম, সোয়ার্ম মানে কি ঝাঁক, SWARM, এ সোয়ার্ম অফ আর্থওয়েক মানে আর্থওয়েকের ঝাঁক। আর একটা হতে পারে, সেটাও লিখে দিচ্ছি, তাহলে এ সিরিজ হলো, এ সোয়ার্ম হলো। আর একটা লাস্ট হবে এ ওয়েভ, ওয়েভটা ভালো হবে, কারণ আর্থওয়েকটা কি একটা ওয়েভের ব্যাপার থাকে, তাই এ ওয়েভ অফ আর্থওয়েক, একটা ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, আর্থওয়েকের তরঙ্গ। ওকে, এই 3টে বা 4টে হলো। এবার এখানে শব্দ ছিল ক্লাস্টার। ক্লাস্টার অ্যাকচুয়ালি নাউন ফর্ম, মানে গুচ্ছ। এর ভালো বাংলা বাঞ্চ, BUNCH বাঞ্চ, অথবা টাফট, TUFT টাফট। হ্যাঁ, আর্থওয়েক নাউন ফর্ম মানে ভূমিকম্প। এবার একটা শব্দ ছিল এখানে আমরা করেছিলাম হ্যাড, স্ট্রাকটা করে আমরা করেছিলাম স্ট্রাক, পাস্ট টেন্সে স্ট্রাক করেছিলাম। এর V1 স্ট্রাইক, STRIK স্ট্রাইক, স্ট্রাইক মানে আঘাত করা। এর V2 স্ট্রাক, STRUCK স্ট্রাক। V3 ও স্ট্রাক, STRUCK স্ট্রাক, অথবা স্ট্রাইকেন, STRICKEN। হ্যাঁ, স্ট্রাইকেন। বুঝতে পারলে? এটা হচ্ছে ভার্ব ফর্মে 3টে ফর্ম। এবার যদি আমি বলি ভার্ব ফর্মে মানে হচ্ছে আঘাত করা, যদি আমি বলি স্ট্রাইক মানে স্ট্রাইক নাউন ফর্ম থাকে, অবশ্যই স্ট্রাইকের নাউন ফর্ম আছে। স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, স্ট্রাইক মানে কি ধর্মঘট করা। ধর্মঘটে ভালো ইংরাজি ওয়াক আউট, ওয়াক আউট মানে ধর্মঘট করা। বুঝতে পারলে না? হ্যাঁ, তারপরে চলে এসেছি নেক্সট, দ্য আইল্যান্ড অফ, এখানে কিছু বাদ রয়ে যায় না তো? না, কিছু তেমন বাদ নাই। দ্য আইল্যান্ড অফ রিপাবলিক অফ তাইওয়ান, তাইওয়ান স্বাধীন প্রজাতন্ত্রে আঘাত এনেছে। তাইওয়ানকে কেন রিপাবলিক তাইওয়ান বলা হয় জানো তোমরা? তাইওয়ান অ্যাকচুয়ালি চায়নার অন্তর্গত, চায়না কিন্তু এখনও তাইওয়ানকে শাসন করছে, তো এখনও তাইওয়ানকে রিপাবলিক অফ চায়না বলা হয়, রিপাবলিক অফ চায়না বলা হয় তাইওয়ানকে।
কিন্তু তাইওয়ানের সিটিজেনরা চাই যে যেন তাদের তাইওয়ানটা একটা স্বাধীন, একটা স্বতন্ত্র দেশে পরিণত হয়, এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে তাইওয়ান সরকার নতুন করে, বা তাইওয়ানের যে সরকার আছে সে চায়না সরকার, জিনপিং সরকারের বিরুদ্ধে সে লড়াই সংগ্রাম করে, এবং সে চাই যেন তাইওয়ান স্বাধীন হয়। তাই জন্য তারা বলে রিপাবলিক অফ তাইওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি এখন হচ্ছে রিপাবলিক অফ চায়না। ওকে, আর্লি মানে সকাল সকাল, ইয়েস্টারডে নাউন ফর্ম গতকাল, দ্য স্ট্রংগেস্ট এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এবং এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, মানে সর্বোচ্চ ক্ষমতা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রিতে স্ট্রংগেস্ট ভাবে হয়েছে। হ্যাভিং, এই যে ভিআইএনজি হ্যাভিং, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। হ্যাভিং কি প্রেজেন্ট পার্টিসিপেলে আছে, প্রেজেন্ট পার্টিসিপেলে আছে হ্যাভিংটা। হ্যাভিংটা কিসে আছে, হ্যাভিংটা প্রেজেন্ট পার্টিসিপেলে আছে, মানে কোনো কাজ চলমান বোঝাচ্ছে, মানে এই হ্যাভিংটা কোনো কাজ চলমান বোঝাতে হ্যাভিংটা বসে। তারপরে বলা আছে এ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা অফকোর্স নাউন ফর্ম, মানে বিশালতা, বিশালতা মানে কত ক্ষমতা, সেটা বোঝাতে ম্যাগনিটিউডটা ব্যবহৃত হচ্ছে। এর ভালো ইংলিশ হচ্ছে এনর্মিটি, ENORMITY, এনর্মিটি মানে বিশালতা। নেক্সট তোমরা হিউজনেস করতে পারো, HUGENESS, হিউজনেস মানে বিশালতা, সেইটা বোঝাতে এই ম্যাগনিটিউডটা ব্যবহৃত হচ্ছে। কত, 6.1 রিক্টার স্কেলে। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংয়ের পর সবসময় টু বসে, মানে মত অনুযায়ী, অ্যাকর্ডিংয়ের পর টু বসে। কার মতন জানি, দ্য US জিওলজিক্যাল সার্ভে, একটা নির্দিষ্ট সংস্থা, তাই জন্য দা বসলো। আর দেয়ারটা কি, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, কোনো যেহেতু কোনো সাবজেক্ট নাই তাই দেয়ারটা বসেছে। এখানে দেয়ারের পর ওয়ার বসেছিলাম, কেন বসেছিলাম, কারণ রিপোর্টটা প্লুরালে আছে, তাই এখানে ওয়ার বসেছিলাম। নটটা নেগেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। অফ ক্যাজুয়ালিটিস, ক্যাজুয়ালিটি নাউন ফর্ম, এটা প্লুরালে করা আছে, এর সিঙ্গুলার হচ্ছে ক্যাজুয়ালিটি, CASUALTY, ক্যাজুয়ালিটি মানে হতাহত, মানে মিসহ্যাপ মানে হতাহত। ওকে, এই হচ্ছে ব্যাপার। ইন দ্য ওয়েক্স মানে আর্থওয়েক মানে ভূমিকম্পে। এবার একটা শব্দ আছে আর্থওয়েক, WEARTH, আর্থওয়েক, QUAK, আর্থওয়েক। আর একটা শব্দ পেয়ে এলাম আমরা কোয়েক, QUAK, কোয়েক। এই আর্থওয়েক আর কোয়েক একই জিনিস। কোয়েকটা আর্থওয়েকের শর্টেন্ড ফর্ম, এবং দুটোর মানে কিন্তু ভূমিকম্প। বুঝতে পারলাম না। তারপরে চলে আসছে অলদো, এখানে অলদো মানে যদিও। দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়া, যেহেতু কোনো পার্টিকুলার সাবজেক্ট নাই তাই দেয়ারটা বসেছে। এবং এখানে আমি বসেছিলাম ওয়াজটা, কেন, এখানে ড্যামেজটা সিঙ্গুলারে আছে তাই আমি ওয়াজটা বসেছিলাম। ফার্দার অ্যাডজেক্টিভ ফর্ম, ফার্দার এখানে অ্যাডজেক্টিভ ফর্ম মানে আরও বা আরও বেশি। এর ভালো সিনোনিম ফার্দার, FARTHER, ফার্দার, এর ভালো সিনোনিম ফার্দার। এবং এটা অন্য একটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন দূরবর্তী ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন ফার্দারটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভ আছে। এর সুপারলেটিভ ফার্দেস্ট, কম্প্যারাটিভের ডিগ্রিতে আছে। এই হচ্ছে ব্যাপার। ড্যামেজ টু, ড্যামেজের পর কি সবসময় টু বসে না, ড্যামেজের পর ফর বসতে পারে, ফ্রম বসতে পারে, বাই বসতে পারে, কিন্তু এখানে ড্যামেজ টু কেন, ড্যামেজ টু বসাচ্ছে যে ক্ষতির শিকার হওয়া বা প্রভাবিত হওয়া, এটা বোঝানোর জন্য ড্যামেজের পর টু বসছে। কোথায় ক্ষতি হয়েছে, টু মাল্টি স্টোরি বিল্ডিং, দুটো বহুতলে ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে। মাল্টি স্টোরি অ্যাডজেক্টিভ ফর্ম মানে বহুতল বিশিষ্ট, বিল্ডিংস নাউন ফর্ম মানে ভবন, মানে কি ভবন মানে কি বড় বড় বাড়ি। এই হচ্ছে ব্যাপার, পুরোটা বুঝালাম। নেক্সট পেজ নাম্বার 601, কিন্তু গ্রামার আছে 604-তে গ্রামার আছে। শুরু করছি, প্রথমে দেখো ইটের পরে এই তিনটি বসতে পারে, ইজও বসতে পারে, শ্যালবি বসতে পারে, উডবি বসতে পারে। এবার আমি তোমাদের শেখাবো শ্যালবি কোথায় বসে। শ্যালবি মানেই উইল বি। আগে কি হতো, আগে হতো আয়ের পরে, উইয়ের পরে, ইউয়ের পরে স্যাল বসতাম, কিন্তু এখন নতুন ইংলিশ গ্রামারের নিয়ম অনুসারে তুমি যে কোনো সাবজেক্টের পরে উইল বসাতে পারবে। শ্যালবি বসছে, যেমন আই শ্যাল অথবা উইল, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি উইলটা। কি হচ্ছে ব্যাপারটা, আই শ্যাল অথবা উইল বি আই শ্যাল, এখানে সরছে না পেনটা, বি এ ডক্টর, DOCTOR, আমি ডক্টর হব। তার মানে কি, হওয়া অর্থে শ্যালবি অথবা উইল বি বসে। শ্যালবি অথবা উইল বি হওয়া অর্থে বসে। শ্যালটা এখানে মডাল অক্সিলারি ভার্ব, আর বিটা এখানে V1-এ আছে, যার ভার্ব ফর্মটা টু বি। এই হচ্ছে ব্যাপার, শ্যালবি অথবা উইল বি। এবার উডবিটা কোথায় বসে, এটা প্রশ্ন আসতেই পারে, দাদা উডবি কোথায় বসে। উডবি হতো বা হতাম অর্থে, হতো অর্থে বসে। যেমন বলছি তোমাদেরকে শোনো, ইফ আই উড বি কোথায় বসে, ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম,
ইফ আই ওয়ার রিচ কমা দিয়ে আই উড বি কাইন্ড, উড বি কাইন্ড, আমি দয়ালু হতাম। যদি আমি ধনী হতাম তাহলে দয়ালু হতাম। এটা আবার কেমন শব্দ? দয়ালু হওয়ার সঙ্গে ধনী হওয়ার কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র জাস্ট বোঝানোর জন্য বললাম উড বিটা। কখন? যে হতাম, দয়ালু হতাম। যদি ধনী হতাম তাহলে দয়ালু হতাম। এই ধনী আর দয়ালু এটা বোঝানোর জন্য আমি উড বি বসলাম। তার মানে এখানে শ্যাল বি আর উড বি বসার সম্ভাবনা কম। তাহলে বসবে কি? ইট ইজ বসাচ্ছি। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য। দেখো এতক্ষণে জিনিসটা ভালো হলো, এটা আমাদের কর্তব্য হবে না কর্তব্য হয়েছে? মোটেই না, এটা আমাদের কর্তব্য। কি কর্তব্য? টু কন্ট্রোল পলিউশন, পলিউশনকে নিয়ন্ত্রণ করা। দূষণ নিয়ন্ত্রণ করা আমাদের কর্তব্য হবে? মোটেই না। তাহলে আমরা এখন বাঁচবো কী করে? যদি আমাদের কর্তব্য হয় 10 বছর পরে গিয়ে পলিউশন কন্ট্রোল করবো, তাহলে এখন বর্তমান জীবনটা কাটাবো কী করে, তাই না? তাহলে এখানে উড বিও বসবে না, শ্যাল বিও বসবে না। তাহলে বসলো কে? এখানে বসলো ইট ইজ ডিউটি, আওয়ার ডিউটি টু কন্ট্রোল পলিউশন, পলিউশন নিয়ন্ত্রণ করা। কেন? কারণ পলিউশন আমাদের জগৎকে ক্ষতি করছে। তাহলে পলিউশন নিশ্চয়ই থার্ড পার্সনে আছে। তাহলে থার্ড পার্সনে যদি থাকে তাহলে কি অ্যাফেক্ট বসবে? বসবে না। কেন? অ্যাফেক্ট নিজে বসে না, অ্যাফেক্টের সঙ্গে এস যোগ করে থার্ড পার্সনে প্রেজেন্ট টেন্সে বসে। তাহলে অ্যাফেক্ট বসবে না। আর পাস্ট টেন্সে তো মোটেই বসবে না। তাহলে বসবে কি? ইজ অ্যাফেক্টিং, ক্ষতি করিতেছে। পলিউশন ক্ষতি করিতেছে দ্য ওয়ার্ল্ড, আমাদের বিশ্বকে। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট, কিন্তু কোশ্চেনটা হলো যে হোয়েদার অ্যাওয়ারনেস ইজ ইনক্রিজিং অ্যাট অল। কিন্তু প্রশ্নটা হলো যে আদেও কি সচেতনতা বাড়ছে, মানে কি বাড়িতেছে? সচেতনতা কি আদেও বাড়িতেছে? এই কোশ্চেনটা হলো। তাহলে এখানে বসবে ইজ ইনক্রিজিং। এরপরে বিস্তর ব্যাখ্যা করছি। দেখো ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় ইজ বসে, তাই ইজ বসে গেল। আওয়ার ডিউটি, আওয়ারটা প্রোনাউন, ডিউটি নাউন ফর্ম মানে অব্লিগেশন, OBLIGATION, অব্লিগেশন। ওকে, অব্লিগেশন অথবা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। টু কন্ট্রোল, এটা কিন্তু ভার্ব ফর্মে আছে, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। টু কন্ট্রোল এটা ইনফিনিটিভ নাম। ইনফিনিটিভ ভীষণ সহজ করা, তোমরা শিখেছো ইনফিনিটিভ। টু কন্ট্রোলে ভালো ইংলিশ ম্যানেজ করা, MANAGE, ম্যানেজ করা। পলিউশন নাউন ফর্মে আছে। পলিউশনের ভালো বাংলা প্রোফ্যানেশন মানে হচ্ছে দূষণ। ওকে, আর পলিউশন সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তার জন্য এখানে তারপরে এখানে অ্যাফেক্ট বসলো না, এখানে অ্যাফেক্টেড বসলো, অ্যাফেক্টেডও বসলো না, এখানে বসলো ইজ অ্যাফেক্টিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসলো। এই যে শব্দটা আছে অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট এটা ভার্ব ফর্ম মানে কি? প্রভাব বিস্তার করা, প্রভাবিত করা। হ্যাঁ, প্রভাবিত করা, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। আর একটা শব্দ আছে ইফেক্ট, EFFECT, ইফেক্ট এটাও ভার্ব ফর্ম মানে সম্পাদন করা মানে সম্পাদন করার ভালো বাংলা কি? শেষ করা, মানে কমপ্লিট করা, COMPLET, কমপ্লিট করা। ইজ অ্যাফেক্টিং দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে ক্ষতি করছে। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট, কিন্তু প্রশ্নটা হলো যে এখানটা হচ্ছে নাউন ক্লজ আছে, এখানটা নাউন ক্লজে আছে। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট, কিন্তু প্রশ্নটা হলো যে হোয়েদার একটা কনজাংশন। হোয়েদার একটা কনজাংশন, যার ইংলিশ মানে ইফ মানে হোয়েদার, অথবা ইনকেস হতে পারে, ইনকেস মানে হোয়েদার। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়েদার অ্যাওয়ারনেস নাউন ফর্ম, এর ভালো বাংলা কগনিশন অথবা কনসিয়াসনেস, CONSCIOUSNESS, কগনিশন অথবা কনসাসনেস মানে সচেতনতা। ইজ ইনক্রিজিং, বাড়ছে, অ্যাট অল মানে আদেও বাড়ছে কিনা। এই কিনা মানে কি? হোয়েদার। ওকে, অথবা ইফ। এখানে ইনক্রিজিং শব্দটা আছে, ইনক্রিজিং ভার্ব ফর্ম। এখানে ইনক্রিজিং ভার্ব ফর্ম মানে এনহ্যান্স, ENHANC, এনহ্যান্স, অথবা ডেভেলপ করতে পারো, DEVELOP করতে পারো, ডেভেলপ করতে পারো। তারপরে একটা শব্দ আছে, দেখো লাস্ট শব্দ অ্যাটল। এটা অ্যাডভার্ব, আবার একটা ফ্রেজ। এর মানে অ্যাডভার্ব অথবা ফ্রেজ, এর মানে কিন্তু একটাও আদেও অথবা একদম, এটা এই যে অ্যাটল এই শব্দটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহৃত হয়। অ্যাটল শব্দটা। বুঝতে পারলাম না? নেক্সট পেজ নাম্বার 640
640 পেজটাতে শুরু হচ্ছে, কিন্তু আমাদের গ্রামার আছে 643 পেজেতে গ্রামার আছে। পড়ছি ভালো করে সব। ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা কোনটা আছে? ইজ আছে, ওয়াজ আছে, অথবা হ্যাজ বিন আছে। এই তিনটেই বসবে। এবার তার মধ্যে বসবে কি? ইজটা প্রেজেন্ট টেন্সে বসবে, ওয়াজ যদি পাস্ট টেন্স হয় তবে ওয়াজ বসবে, আর যদি হ্যাজ বিনটা কোথায় বসে? হ্যাজ বিন কোথায় বসে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। অতীতে একটি ঘটনা শুরু হয়ে বর্তমানে চলছে বোঝালে। অতীতে একটা ঘটনা শুরু হয়েছে এবং সেটা বর্তমানে চলছে, এইরূপ বোঝালে কিন্তু হ্যাজ বিন বসে। এক্সাম্পল, হি হ্যাজ বিন ইল ফর এ উইক, WEEK, স্টপ। হি হ্যাজ বিন ইল ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অসুস্থ আছে। তার মানে সে রবিবারে অসুস্থ হয়েছে, শনিবার পর্যন্ত চলছে, তাই এখনও বলছে সে এক সপ্তাহ ধরে। তার মানে অতীতে শুরু হয়েছে, বর্তমানে ঘটছে, তাহলে তখন হ্যাজ বিন বসে। এবার আমাকে বলো ইট, তারপর পড়তে দাও, ইট রেয়ার, এখানে শেষ। তার মানে কি? এটা হয় রেয়ার অথবা এটা ছিল রেয়ার, তাহলে এখানে হ্যাজ বিন কিন্তু হাওয়া হয়ে যাবে। এখানে হ্যাজ বিন হবে না, কেন? কারণ অতীতে শুরু হয়নি তো, তাহলে হবে কেন? তাহলে হয় ইট ইজ অথবা ইট ওয়াজ রেয়ার হোয়েন এ ম্যানস ইনফ্লুয়েন্স, যখন একটা মানুষের প্রভাব নট অনলি লাস্ট, শুধুমাত্র টিকে থাকে না, বাট ড্যাশ এখানে আছে ইনক্রিজ আছে, মানে বাড়ে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরও বেড়ে যায়। শুধু ইহজন্মেই টিকে থাকে না, বরং পরজন্মেতেও তার খ্যাতি বেড়ে যায়। তার মানে কি? এখানে লাস্ট, এই যে লাস্ট শব্দটা আছে না, এটা কিন্তু V1-এ আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে এর সঙ্গে এস যোগ হয়েছে। তার মানে কি? এটা পুরোটা প্রেজেন্ট টেন্স হবে, ইট ইজ। বুঝতে পারলাম না? কেন হলো না? কেন ওয়াজটা কেন হলো না? এটা ছিল রেয়ার? মোটেই না। ধরো আজকাল যুগের কোনো একটা বিখ্যাত মানুষ, যেমন হচ্ছে তোমার রতন টাটা সাম্প্রতিককালে মারা গেলেন। তিনি তো মারা গেলেন, তার খ্যাতি কখনো শেষ হয়ে যাবে? আমাকে বলে শোনাও। তাহলে হবে না তো, সারা জীবন থাকবে। তাই এটা প্রেজেন্টের রূপ হিসাবে এখানে ইট ইজ বসলো। ইট ইজ রেয়ার, এটা হচ্ছে খুবই রেয়ার, মানে খুবই বিরল, যে একজন মানুষের খ্যাতি শুধু টিকেই থাকে না, বরং মৃত্যুর পরে বেড়ে যায়। এখানে লাস্ট হচ্ছে মেন ভার্ব, বাট কিন্তু ইনক্রিজেস, বেড়ে যায়। এই যে ইনক্রিজেস, সব কেটে দিচ্ছে, এখানে বসবে ইনক্রিজেস, কিন্তু বেড়ে যায় আফটার, অলসো আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও বেড়ে যায়। বাট অলসো আফটার হিজ ডেথ মানে কি? তার মৃত্যুর পরেও কিন্তু তার খ্যাতি কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, অ্যান্ড দিস, এবং এটা, দিসটা প্রোনাউন একটা, অ্যান্ড দিস ইজ, আর এখানে ধরো প্রথমটা ইজ বসলো, আবার দ্বিতীয়টাও ইজ বসলো, তাহলে তৃতীয়টা কখনো পাস্ট টেন্সে হবে না। অ্যান্ড দিস ইজ সার্টেনলি দ্য কেস উইথ ডক্টর বি.আর. আম্বেদকর। এটা ডক্টর বি.আর. আম্বেদকরের ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। যদি বি.আর. আম্বেদকরের সঙ্গে যদি বলতো যে এই ঘটনা, এইটা কেসটা বি.আর. আম্বেদকরের সঙ্গে সম্পর্কযুক্ত, তার মানে তখন কিন্তু ওয়াজ হতো। এখানে বলছে বি.আর. আম্বেদকর এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত। তার মানে কি? বি.আর. আম্বেদকর তার জীবনে, তিনি যতদিন বেঁচে ছিলেন তখনও খ্যাতি পেয়েছিলেন, আর এখনও তিনি সমান খ্যাতি পাচ্ছেন। তাই জন্য ঘটনাটা বলতে এখানে প্রেজেন্ট টেন্স বললো। যদি শুধু বি.আর. আম্বেদকর বলতো তাহলে কিন্তু ওয়াজ বসার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে ওয়াজ বসলো না, এখানে বসলো ইজ। হ্যাঁ, এবার ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে ইজ বসছে। ওয়াজটা কেন বসলো না বললাম, পাস্ট টেন্স হবে না, আর হ্যাজ বিনের কারণটা বলে শোনালাম। এবার আছে রেয়ার অ্যাডজেক্টিভ ফর্ম। রেয়ার অ্যাডজেক্টিভ ফর্ম মানে বিরল মানে কি? আনকমন, COMMON, আনকমন, অথবা স্কেয়ার্স, SCARCE, স্কেয়ার্স। এই যে শব্দটা লিখলাম স্কেয়ার্স, SCARCE, স্কেয়ার্স, এইটি কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। এর মানেটা, এর উচ্চারণটা স্কেয়ার্স দন্তেশ্ব এসছে, স্কেয়ার্স। হ্যাঁ, স্কেয়ার্স মানে অ্যাকচুয়ালি বিরল, মানে হচ্ছে রেয়ার। আর একটা শব্দ আছে স্কেয়ার, SCARE, স্কেয়ার। এটা শুধু নাউন ফর্ম, মানে ভীত, মানে ফ্রাইট, FRIGHT, ফ্রাইট। এর উচ্চারণটা কিন্তু স্কেয়ার, শুধু এখানে একটা সি আছে আর এখানে একটা সি নেই। হ্যাঁ, তাই এর উচ্চারণটা, মানে প্রথমটার উচ্চারণটা স্কেয়ার্স, বিরল, আর এটা স্কেয়ার মানে ফ্রাইট, নাউন ফর্ম। বুঝতে পারলাম? ইট ইজ রেয়ার, এটা হয় বিরল, হোয়েন, তারপরে একটা টাইম উল্লেখ করছে, তো তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ কেন হলো না?
যদি টাইমটা লেখা থাকতো এখানটায় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হতো। শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, ইট রেয়ার একটা সেন্টেন্স, তার হোয়েন থেকে বাকিটা একটা সেন্টেন্স, এই দুটোর সঙ্গে যোগ করেছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলাম না? এ ম্যানস ইনফ্লুয়েন্স, একটা লোকের প্রভাব। এই যে ইনফ্লুয়েন্স এই শব্দটা নাউন ফর্মেতে আছে, হ্যাঁ, এর মানে হচ্ছে প্রভাব। প্রভাব মানে কি? ইমপ্রেশন। তোমার মনে কার প্রভাব আছে? ইমপ্রেশন, IMPRESSION, ইমপ্রেশন মানে প্রভাব। নট অনলি লাস্ট, শুধু টিকেই থাকে না। নট অনলি লাস্ট মানে কি? লাস্ট মানে শুধু টিকেই থাকে না, লাস্ট এখানে ভার্ব ফর্মে আছে, মানে সার্ভাইভ মানে টিকে থাকা। SURVIVE, সার্ভাইভ, অথবা কন্টিনিউ করতে পারো তোমরা, CONTINUE, কন্টিনিউ করতে পারো। টিকেই থাকে না, বাট অলসো ইনক্রিজেস মানে কি? বেড়ে যায়। এটা ভার্ব ফর্মে আছে। এনহান্স, ENHANC, এনহান্স বেড়ে যায়। আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে বেড়ে যায়। এই যে একটা জিনিস বলছি না, নট অনলি বাট অলসো, এইটা তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটে সেন্টেন্সে ব্যবহার করতে পারো, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পাউন্ড সেন্টেন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মানে শুধু না বরং, নট অনলি বাট অলসো মানে কি? শুধু না বরং মানে হচ্ছে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। এবার দেখো, এই যে আফটারটা, এটা পরে বোঝাচ্ছে, মানে তার মৃত্যুর পরে বলতে আফটারটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মৃত্যুর পরে। ডেথ তার নাউন ফর্ম, মানে মৃত্যু, মানে ডিমাইজ, DEMIS, ডিমাইজ মানে মৃত্যু। হ্যাঁ, অ্যান্ড এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই সিঙ্গুলার ভার্ব হিসাবে আমি এখানে ইজটা বসিয়েছি, কেননা এটা প্রেজেন্ট টেন্সের কথা উল্লেখ করছে, তাই মানে সম্পর্কযুক্ত এখনও আছে, তাই আমি ইজটা বসিয়েছি। যদি সম্পর্কযুক্ত থাকতো BR আম্বেদকরের সঙ্গে, তাহলে ওয়াজ বসাতাম, কিন্তু হ্যাজ বিন বসাবো না। কেন? কারণ অতীত থেকে শুরু হয়নি, তাই আমি হ্যাজ বিন বসাইনি। দিস ইজ সার্টেনলি, এই যে সার্টেনলি শব্দটা, সার্টেনলিটা হচ্ছে অ্যাডভার্ব। সার্টেনলিটা অ্যাডভার্ব, এর মানে আনডাউটেডলি, মানে নিশ্চিত পরিমাণে, মানে হচ্ছে মানে সন্দেহ না করে, মানে অসন্দেহভাবে। আনডাউট, DOUBTEDLY, আনডাউটেডলি। হ্যাঁ, দ্য কেস, এই যে কেসটা মানে কি? বিষয়টা। এটা নাউন ফর্মে আছে, মানে সাবজেক্ট অথবা ম্যাটার করতে পারো, সাবজেক্ট ম্যাটার। কার কেসটা? BR আম্বেদকরের সাথে। সঙ্গে বা সাথে বলতে কী বসে? সঙ্গে বা সাথে বলতে হুইথ বসে না প্রিপোজিশন হিসাবে, তাই এখানে প্রিপোজিশনটা হুইথ হিসাবে বসে গেছে, সঙ্গে বা সাথে, মানে BR আম্বেদকরের সাথে। বন্ধুরা, অনলাইনে অফলাইনে কোচিং শুরু করেছি। তোমরা যারা দূর থেকে দেখছো তারা হয়তো আসতে পারবে না, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারো। অনলাইনে অনেকে কোচিং পড়ছে, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। একদম খুব সাধ্যের মধ্যে, কম টাকার মধ্যে তোমাদের টেক্সট পড়াবো। যদি যাও শুধু যদি তোমরা চাও টেক্সট পড়তে, টেক্সট পড়াবো। যদি শুধু চাও গ্রামার করতে, গ্রামার করাবো, বা বোধ করতে চাইলে বোধ পড়াবো। ওকে, তো অবশ্যই কন্ট্যাক্ট করবে তোমরা, কিন্তু অনলাইনে শুরু হয়েছে ক্লাস, তাড়াতাড়ি করবে কন্ট্যাক্ট। আমার কিন্তু টাইম একদম হাতে নেই, শুরু করবো আমরা। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।